শাশুড়ি মা সব জেনে বুঝে একটা বোবা মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে আমার কোনো কথাই বোঝে না, কি করে আপনার মেয়েকে নিয়ে সংসার করি বলুন তো? আপনার মেয়ের সাথে মনের একটা কথাও বলতে পারি না। আমার কোনো কিছুর প্রয়োজন হলে তাকে হাতের ইশারায় বোঝাতে হয়। এমতাবস্থায় কিভাবে আমি তাকে নিয়ে সংসার করি বলুন তো? শাশুড়িমা মেয়ের জামাইয়ের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার হৃদয়টা ভেঙে গেল। আমি বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার সংসারের প্রয়োজনীয় কাজকর্ম প্রয়োজন হলে আমি নিজে করে দেব। তারপরও তুমি আমার মেয়েকে কষ্ট দিও না, তুমি আমার মেয়েকে ছেড়ে চলে যেও না। জামাইবাবু বলল, শাশুড়িমা আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারি, আর এর জন্য আপনাকে আমার কিছু কথা শুনতে হবে। আমি বললাম, কি এমন কথা জামাইবাবু? তারপর বন্ধুরা জামাইবাবু যা বলল বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। বন্ধুরা আমি আশা করব তোমরা ধৈর্য ধরে আমার পুরো গল্পটা শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি অন্তরা ঘোষ, কলকাতার একজন নাগরিক। আমার জীবনটা একটা গল্পের মতো, যেখানে সুখ দুঃখ হাসি কান্না সব মিলেমিশে একাকার। 5 বছর আগে আমার স্বামী আমাকে আর আমার 3 সন্তানকে ছেড়ে চলে যান। আমার বড় ছেলে তুর্য আর ছোট ছেলে অব্রদ্বীপ এখন শ্রীলঙ্কায় থাকে, তাদের নিজেদের জীবন গড়তে ব্যস্ত। আর আমার একমাত্র মেয়ে রিমঝিম আমার সঙ্গে এই বাড়িতে থাকে। কিন্তু জীবন তো সব সময় আমাদের পছন্দমতো চলে না, তাই না? একটা সময় ছিল যখন আমার রিমঝিম ছিল আমার বাড়ির আলো, তার হাসি, তার কথা, তার ছোট ছোট দুষ্টুমি আমার দিনগুলোকে ভরিয়ে দিত। কিন্তু হঠাৎ একদিন সেই হাসি খুশি মেয়েটার জীবনে অন্ধকার নেমে এল। একটা অসুখ তাকে কেড়ে নিল, তার কথা বলার ক্ষমতা। আমার রিমঝিম প্যারালাইসিস এ আক্রান্ত হয়ে বাক প্রতিবন্ধী হয়ে গেল। সেই দিন থেকে আমার মনের মধ্যে একটা ভয়, একটা চিন্তা বাসা বেঁধেছে। আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমি একা মা, একটা বিলো বা নারী, আমার ছেলেরা দূরে থাকে, তাদের নিজেদের জীবন আছে। আমি আর রিমঝিম এই বাড়িতেই একসঙ্গে দিন কাটাই। কিন্তু রিমঝিমের এই অবস্থা দেখে আমার মনের মধ্যে একটা ঝড় বয়ে যায়। কে বিয়ে করবে আমার এই মেয়েকে? কে তাকে মেনে নেবে? আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না, শুধু ভাবতাম আমার মেয়ের জীবনটা কিভাবে সাজাবো। একদিন আমাদের পাড়ার একজন ঘটক এলেন। তিনি বললেন, অন্তরা আমি তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। ছেলের নাম রঞ্জিত, দেখতে শুনতে ভালো, গঞ্জে কাঁচামালের ব্যবসা করে। আমার মনটা একটু আশায় ভরে উঠল। আমি ভাবলাম হয়তো এই ছেলেটাই আমার মেয়ের জীবনে নতুন আলো আনতে পারবে। কিন্তু সেই সঙ্গে একটা ভয়ও হচ্ছিল। রঞ্জিত কি জেনে শুনে আমার মেয়ের এই অবস্থা মেনে নেবে? রঞ্জিত যখন প্রথম আমাদের বাড়িতে এল, আমি তার চোখে একটা আন্তরিকতা দেখলাম। সে রিমঝিমের সঙ্গে কথা বলার চেষ্টা করল, যদিও রিমঝিম শুধু মাথা নাড়িয়ে হাসল। আমি তাকে সব খুলে বললাম, রিমঝিমের অসুখের কথা, তার কথা বলতে না পারার কথা। রঞ্জিত শান্তভাবে শুনল, তারপর বলল, আমি বুঝেছি আন্টি, আমি রিমঝিমকে মেনে নিতে প্রস্তুত। তার কথাই আমার মনটা একটু হালকা হলো, কিন্তু পুরোপুরি ভরসা আসেনি। কিছুদিন পর রিমঝিম আর রঞ্জিতের বিয়ে হয়ে গেল। ছোট্ট একটা অনুষ্ঠানে আমার মেয়ে তার নতুন জীবন শুরু করল। আমি মনে মনে প্রার্থনা করলাম যেন এই সংসারটা টিকে থাকে। কিন্তু বন্ধুরা, বিয়ের পর থেকেই আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে লাগল। রিমঝিম কি পারবে রঞ্জিতের সঙ্গে সংসার করতে? তার এই অবস্থায় কিসে রঞ্জিতের প্রত্যাশা পূরণ করতে পারবে? প্রথম কয়েকটা দিন সবকিছু ঠিকঠাকই চলছিল। রঞ্জিত মাঝে মধ্যে আমার সঙ্গে ফোন কথা বলতো, মা রিমঝিম ভালো আছে, আমরা ঠিক আছি। কিন্তু তার গলার স্বরে কি যেন একটা লুকানো ছিল। আমি বুঝতে পারছিলাম সে হয়তো পুরোপুরি খুশি নয়। আমার মনের ভয়টা আরও বেড়ে গেল। আমি ভাবলাম, এই সংসারটা কি টিকবে, নাকি আমার মেয়ের জীবনে আরেকটা ঝড় আসছে? একদিন সকালে রঞ্জিত হঠাৎ আমাদের বাড়িতে চলে এল, তার মুখটা গম্ভীর, চোখে একটা অস্থিরতা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? রঞ্জিত একটু থেমে বলল, শাশুড়িমা আমি চেষ্টা করছি, কিন্তু রিমঝিম আমার কোনো কথাই বুঝতে পারে না। আমি কিভাবে এভাবে সংসার চালাবো? তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধল। আমি কি বলব, কি করব বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম, আমার মেয়ের সংসার কি এত তাড়াতাড়ি ভেঙে যাবে? রঞ্জিতের কথাগুলো আমার মনে ঝড় তুলে দিল। আমি চুপ করে বসে রইলাম, মাথায় শুধু একটাই চিন্তা, আমার রিমঝিমের সংসার কি তবে এত সহজে ভেঙে যাবে? আমি তাকে শান্ত গলায় বললাম, বাবা তুমি তো জানতে রিমঝিমের অবস্থা, তুমি তাকে ভালোবেসে বিয়ে করেছ, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কথায় রঞ্জিতের মুখের ভাব বদলাল না। সে শুধু মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করছি শাশুড়িমা, কিন্তু এটা সত্যিই কঠিন। রঞ্জিত চলে যাওয়ার পর আমি রিমঝিমের ঘরে গেলাম।
আমার মেয়ে বিছানায় বসে জানালার বাইরে তাকিয়েছিল, তার চোখে একটা নিঃশব্দ কষ্ট। আমি তার পাশে বসে তার হাত ধরলাম। রিমঝিম আমার দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু আমি বুঝতে পারলাম তার মনের মধ্যে কি যেন চলছে। আমি তাকে বললাম, মা তুই চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। কিন্তু আমার নিজের মনের ভয় কাটছিল না। পরের দিন আমি আমার পুরনো বন্ধু মালতীকে ফোন করলাম। মালতী আমার স্কুলের বন্ধু, সব সময় আমার পাশে থেকেছে। আমি তাকে সব খুলে বললাম, রিমঝিমের বিয়ে, রঞ্জিতের অভিযোগ। আমার চিন্তা। মালতী শান্ত গলায় বলল, অন্তরা তুই একটু সময় দে, রঞ্জিত হয়তো এখনও রিমঝিমকে পুরোপুরি বুঝতে পারেনি, তুই ওদের সঙ্গে আর একটু সময় কাটা, দেখিস সব ঠিক হয়ে যাবে। তার কথায় আমার মনে একটু ভরসা জাগল। আমি ঠিক করলাম রঞ্জিত এর বাড়িতে গিয়ে কিছুদিন থাকব, হয়তো আমার উপস্থিতি ওদের শান্তি আনতে পারবে। আমি রিমঝিমকে নিয়ে রঞ্জিত এর বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম রঞ্জিত সারাদিন ব্যবসায় ব্যস্ত থাকে, আর রিমঝিম বাড়িতে একা একা সময় কাটায়। আমি ঠিক করলাম আমি রিমঝিমকে সংসারের কাজে সাহায্য করব, আর রঞ্জিত এর সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করব। প্রথম কয়েকটা দিন আমি রান্না করলাম, বাড়ি গোছালাম, রিমঝিমকে ছোট ছোট কাজ শেখানোর চেষ্টা করলাম। রিমঝিম চেষ্টা করত, কিন্তু তার শারীরিক অবস্থার জন্য অনেক কিছুই তার পক্ষে সম্ভব হতো না। রঞ্জিত বাড়ি ফিরলে আমি তার সঙ্গে গল্প করতাম, তার দিন কেমন কাটল সেসব জিজ্ঞেস করতাম। সে কথা বলতে বলতে একটু হাসত, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার মনে এখনও কি যেন একটা খটকা রয়ে গেছে। একদিন রাতে খাওয়ার পর রঞ্জিত হঠাৎ বলে উঠল, শাশুড়িমা আপনি এত কিছু করছেন, কিন্তু রিমঝিমের সঙ্গে যে আমার দূরত্বটা তৈরি হচ্ছে সেটা কিভাবে কমবে? আমি তার সঙ্গে মন খুলে কথা বলতে পারি না। আমি তাকে বললাম, বাবা, সম্পর্ক গড়তে সময় লাগে, তুমি রিমঝিম কি একটু বোঝার চেষ্টা করো, সে কথা বলতে পারে না, কিন্তু তার মনের কথা বোঝার জন্য তোমার চেষ্টা দরকার। রঞ্জিতের কথা শুনে আমার মনটা আরও ভারী হয়ে গেল। আমি তাকে বললাম, বাবা আমি জানি এটা সহজ নয়, কিন্তু রিমঝিমের মনের কথা বোঝার জন্য তুমি তার চোখের দিকে তাকাও, তার অঙ্গিভঙ্গি লক্ষ্য করো। তোমার সঙ্গে থাকতে চায়, শুধু প্রকাশ করতে পারে না। আমার কথায় সে চুপ করে রইল, যেন কিছু একটা ভাবছে। আমার মনে হলো হয়তো আমার কথাগুলো তার মনে কিছুটা প্রভাব ফেলেছে। কিন্তু সেই রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে রঞ্জিত এর দিকে তাকিয়ে দেখলাম তার চোখে একটা অদ্ভুত চিন্তার ছায়া। সে আমার দিকে তাকিয়ে বলল, শাশুড়িমা আমার মনে হয় এভাবে চললে আমার আর রিমঝিমের মধ্যে কখনো সত্যিকারের বোঝাপড়া হবে না। তার কথায় আমার বুকটা ধক করে উঠল। আমি ভাবলাম, এখন কি হবে? রঞ্জিত কি সত্যিই রিমঝিমকে ছেড়ে চলে যাবে? রঞ্জিতের কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি রাতে ঘুমোতে পারলাম না, শুধু ভাবছিলাম আমার মেয়ের সংসার কি তবে সত্যি ভেঙে যাবে। সকালে উঠে আমি রিমঝিমের পাশে গিয়ে বসলাম। তার মুখের দিকে তাকিয়ে আমার বুকটা হু হু করে উঠল। আমি তার হাত ধরে বললাম, মা তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। রিমঝিম আমার দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু তার চোখে একটা নিঃশব্দ প্রশ্ন ছিল। আমি ঠিক করলাম রঞ্জিত এর সঙ্গে আরেকবার খোলাখুলি কথা বলবো। সেদিন বিকেলে রঞ্জিত বাড়ি ফিরলে আমি তাকে ডেকে বসালাম। আমি বললাম, বাবা আমি জানি তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু রিমঝিমের সঙ্গে তোমার সম্পর্কটা আরেকটু সময় দিয়ে গড়ে তুলতে হবে। তুমি কি তাকে একটু বোঝার চেষ্টা করবে? রঞ্জিত চুপ করে রইল, তারপর বলল, শাশুড়িমা আমি চাইলেও রিমঝিমের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারি না। এটা আমার জন্য কঠিন। আমার মনটা ভেঙে পড়ল, কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি বললাম, বাবা তুমি যদি চাও আমি তোমাদের বাড়িতে আরও কিছুদিন থাকব। আমি রিমঝিমকে সংসারের কাজ শেখাব, তোমার সঙ্গে তার বোঝা পড়া তৈরি করতে সাহায্য করব। রঞ্জিত একটু ভেবে বলল, ঠিক আছে মা, আপনি থাকলে হয়তো কিছুটা সুবিধা হবে। তার কথায় আমার মনে একটু আশার আলো জ্বলল। পরদিন থেকে আমি রঞ্জিতের বাড়িতে আরও বেশি সময় দিতে শুরু করলাম। আমি রান্না করতাম, বাড়ির কাজ গুছিয়ে দিতাম, আর রিমটিমকে ছোট ছোট কাজে জড়িয়ে রাখতাম। রিমঝিম চেষ্টা করত, কখনো হাতের ইশারায় আমাকে কিছু বোঝাত, কখনো হাসত। আমি দেখলাম রঞ্জিত মাঝে মধ্যে রিমঝিমের দিকে তাকিয়ে একটু হাসছে। আমার মনে হলো হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন বিকেলে রঞ্জিত বাড়ি ফিরল একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি বাবা কোনো সুখবর? রঞ্জিত হেসে বলল, না মা, এমনি আপনার জন্য নিয়ে এলাম। আপনি এত কিছু করছেন, একটু মিষ্টিমুখ করুন। তার কথায় আমার মনটা একটু হালকা হলো।
কিন্তু কেন জানি তার চোখের দিকে তাকিয়ে আমার মনে একটা খটকা লাগল, সে কি সত্যিই রিমঝিমের প্রতি মনোযোগী হচ্ছে নাকি অন্য কিছু ভাবছে। সেই রাতে আমি রিমঝিমের পাশে বসে তার সঙ্গে সময় কাটালাম। আমি তাকে বললাম, মা তুই রঞ্জিতের সঙ্গে আরও একটু সময় কাটা, ও কি তোর ভালোবাসা বোঝা। রিমঝিম আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন বলতে চাইল সে চেষ্টা করছে। কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। রঞ্জিতের আচরণে কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা কি আমি ঠিক বুঝতে পারছিলাম না। পরদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রঞ্জিত এসে বলল, শাশুড়িমা আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব, আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। তার কথায় আমার মনটা অস্থির হয়ে উঠল। করতে চাই সে রিমঝিমের সঙ্গে তার সম্পর্কের কথা নাকি অন্য কিছু। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি এসো, আমি অপেক্ষা করব। কিন্তু আমার মনের ভয়টা আরও বেড়ে গেল। সেই দিন বিকেলে রঞ্জিত বাড়ি ফিরল। আমি তাকে দেখে বুঝলাম তার মনে কিছু একটা চলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলতে চাও বাবা। রঞ্জিত একটু স্থিতস্থ করে বলল, শাশুড়িমা আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আপনি দয়া করে ভুল বুঝবেন না। তার কথায় আমার বুকটা ধড়াস করে উঠল। আমি ভাবলাম এখন কি হবে, রঞ্জিত কি এমন কিছু বলবে যে আমার মেয়ের সংসারের জন্য আরও বিপদ ডেকে আনবে। রঞ্জিতের কথায় আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি শান্ত গলায় বললাম, বাবা তুমি নির্দ্বিধায় বলো, আমি কিছু মনে করব না। কিন্তু আমার মনের ভিতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। রঞ্জিত একটু থেমে চোখ নামিয়ে বলল, শাশুড়িমা আমি রিমঝিমের সঙ্গে সংসার চালাতে চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় এটা ঠিকঠাক চলছে না। আমি একা একা মনের কথা শেয়ার করতে পারি না। তার কথায় আমার বুকটা মচড়ে উঠল। আমি ভাবলাম এখন কি করব। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বাবা আমি জানি এটা সহজ নয়, কিন্তু তুমি রিমঝিমকে সময় দাও। আমি তোমাদের পাশে আছি, তুমি যদি চাও আমি আরও বেশি সময় এখানে থাকব, তোমাদের সংসারটা গোছাতে সাহায্য করব। রঞ্জিত একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে মা, আপনি থাকলে আমার মনটা একটু হালকা হয়। তার কথায় আমার মনে একটু ভরসা জাগল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে একটা অস্বস্তি হচ্ছিল। পরের দিন থেকে আমি আরও বেশি মনোযোগ দিয়ে রিমঝিম আর রঞ্জিত এর সংসারের দিকে নজর দিলাম। আমি রিমঝিমকে সংসারে ছোট ছোট কাজে জড়িয়ে রাখতাম। কখনো তাকে রান্নাঘরে সবজি কাটতে বলতাম, কখনো বাড়ির জিনিসপত্র গোছাতে বলতাম। রিমঝিম হাসি মুখে চেষ্টা করত, আর আমি তার পাশে থেকে তাকে উৎসাহ দিতাম। রঞ্জিত বাড়ি ফিরলে আমি তাকে রিমঝিমের ছোট ছোট প্রচেষ্টার কথা বলতাম, যাতে তার মনে একটু ভালোবাসা জাগে। একদিন সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল একটা ফুলের তোলা হাতে নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কার জন্য বাবা। রঞ্জিত হেসে বলল, শাশুড়িমা এটা রিমঝিমের জন্য। আমি ভাবলাম ওর জন্য কিছু করলে হয়তো ওর মনটা একটু খুশি হবে। আমি খুশি হয়ে রিমঝিমকে ডাকলাম। রিমঝিম ফুলের তোড়া দেখে হাসল, তার চোখে একটা আলো জ্বলে উঠল। আমার মনে হলো হয়তো রঞ্জিত সত্যি চেষ্টা করছে। কিন্তু সেই রাতে খাওয়ার পর রঞ্জিত আমাকে একা ডেকে বলল, শাশুড়িমা আমি রিমঝিম ম্যান্ডানো সত্যি চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় আমার মনের কথা কাউকে বলতে না পারলে আমি পাগল হয়ে যাব। তার কথায় আমি বুঝলাম সে এখনও রিমঝিমের সঙ্গে মানসিকভাবে একাত্ম হতে পারছে না। আমি বললাম, বাবা তুমি আমার সঙ্গে তোমার মনের কথা শেয়ার করতে পারো, আমি তোমার মায়ের মতো। রঞ্জিত আমার দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু তার হাসিতে কি যেন একটা লুকিয়েছিল। পরদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রঞ্জিত এসে বলল, শাশুড়িমা আজ আমি আপনার সঙ্গে একটু বাজারে যেতে চাই, আপনি আমার সঙ্গে গল্প করলে আমার মনটা হালকা হয়। আমি হেসে রাজি হলাম। আমরা একসঙ্গে বাজারে গেলাম, আর রঞ্জিত আমার সঙ্গে হাসি মুখে গল্প করতে লাগল। সে তার ব্যবসার কথা, তার ছোটবেলার গল্প বলল। আমি শুনতে শুনতে ভাবলাম হয়তো এইভাবে তার মনটা রিমঝিমের প্রতি আরও নরম হবে। কিন্তু বাজার থেকে ফেরার পথে রঞ্জিত হঠাৎ বলল, শাশুড়িবা আপনার সঙ্গে কথা বললে আমার মনে হয় আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি। আপনি আমার জন্য অনেক কিছু করছেন। তার কথায় আমার মনটা একটু হালকা হলো, কিন্তু সেই সঙ্গে একটা অস্বস্তিও জাগল। রঞ্জিতের আচরণে কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা কি রিমঝিমের জন্য ভালো নাকি অন্য কিছু। আমার মনের ভয়টা আরও গাঢ় হয়ে উঠল। সেই রাতে আমি রিমঝিমের পাশে বসে তার হাত ধরে বললাম, মা তুই রঞ্জিত এর সঙ্গে আরও একটু সময় কাটা। আমি জানি তুই কথা বলতে পারিস না, কিন্তু তোর ভালোবাসাও বুঝবে। রিমঝিম আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল, রঞ্জিত কি সত্যিই রিমঝিমকে বুঝতে চাইছে নাকি তার মনে অন্য কিছু চলছে। রঞ্জিতের কথা আমার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছিল।
তার আচরণে কিছু একটা পরিবর্তন হচ্ছে। কিন্তু সেটাকে রিমঝিমের জন্য ভালো নাকি আমার ভয়কে আরও বাড়িয়ে তুলবে? আমি ঠিক করলাম আমি আরও সতর্ক থাকব। আমি রিমঝিমের পাশে থাকব আর রঞ্জিতের মনোভাব বোঝার চেষ্টা করব। সকালে উঠে আমি রান্নাঘরে গেলাম। ঝিমঝিমকে সঙ্গে নিয়ে আমি তাকে বললাম, মা আজ তুই আমার সঙ্গে রান্না শিখবি, রঞ্জিতের জন্য কিছু ভালো খাবার বানাব। রিমঝিম হাসল, তার চোখে একটা উৎসাহ দেখলাম। আমি রিমঝিমকে ছোট ছোট কাজে জড়িয়ে রাখলাম। সেই সবজি ধুয়ে দিল। আমি তাকে চামচ দিয়ে মশলা মাখতে শেখালাম। রিমঝিম চেষ্টা করছিল আর আমি তার পাশে থেকে তাকে উৎসাহ দিচ্ছিলাম। আমার মনে হলো এই ছোট ছোট মুহূর্তগুলো হয়তো রঞ্জিতের মনে রিমঝিমের প্রতি একটু ভালোবাসা জাগাতে পারবে। কিন্তু আমার মনে রাখনে সেই অস্বস্তিটা তখনও রয়ে গেছে। সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল। আমি আর রিমঝিম মিলে তার জন্য একটা সুন্দর খাবারের আয়োজন করেছিলাম। রঞ্জিত টেবিলে বসে খাবার দেখে বলল, শাশুড়িমা এত কিছু বানিয়েছেন, আপনি সত্যিই অনেক পরিশ্রম করেন। আমি হেসে বললাম, বাবা এটা শুধু আমি না, রিমঝিম আমার সঙ্গে কাজ করেছে। রঞ্জিত রিমঝিমের দিকে তাকিয়ে একটু হাসল। কিন্তু তার হাসিতে যেন একটা দ্বিধা ছিল। খাওয়ার পর আমরা সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম। রঞ্জিত হঠাৎ বলে উঠল, শাশুড়িমা আপনার সঙ্গে কথা বললে আমার মনটা হালকা হয়। আপনি আমার কাছে অনেকটা আমার মায়ের মতো। তার কথায় আমার মনটা একটু খুশি হল, কিন্তু সেই সঙ্গে একটা অস্বস্তিও জাগল। আমি বললাম, বাবা আমি তো তোমার মায়ের মতোই। তুমি যখন চাও আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারো। রঞ্জিত মাথা নাড়ল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। পরদিন আমি রিমঝিমকে নিয়ে বাড়ির উঠোনে বসলাম। আমি তাকে বললাম, মা তুই রঞ্জিতের সঙ্গে আরও একটু সময় কাটা, ওকে তোর ভালোবাসা বোঝা। রিমঝিম আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, তার চোখে একটা চেষ্টার আলো দেখলাম। আমি তাকে একটা কাগজের কলম দিয়ে বললাম, তুই যদি কিছু বলতে চাস এখানে লিখে রঞ্জিতকে দেখা। রিমঝিম কাগজে কিছু একটা আঁকল, তারপর হাসল। আমার মনে হলো হয়তো এইভাবে ওরা একে অপরের কাছে আসতে পারবে। কিন্তু সেই দিন বিকেলে রঞ্জিত বাড়ি ফিরল একটা ছোট উপহারের প্যাকেট নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি বাবা? সে হেসে বলল, শাশুড়িমা এটা আপনার জন্য, আপনি আমাদের জন্য এত কিছু করেন, তাই একটু কৃতজ্ঞতা জানাতে চাই। আমি উপহারটা খুলে দেখলাম একটা সুন্দর শাল। আমি হেসে বললাম, বাবা এত কিছুর দরকার ছিল না। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে আবার সে অস্বস্তিটা ফিরে এল। রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রঞ্জিত এসে বলল, শাশুড়িমা আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই, কিন্তু আপনি দয়া করে ভুল বুঝবেন না। তার কথায় আমার বুকটা ধড়াস করে উঠল। আমি বললাম, বাবা তুমি নির্দ্বিধায় বলো, আমি তোমার মায়ের মতো। রঞ্জিত একটু ইতস্তত করে বলল, মা আমি রিমঝিমের সঙ্গে চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় আমি আপনার সঙ্গে যে শান্তি পাই সেটা ওর সঙ্গে পাই না। তার কথায় আমার মনটা ভারী হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, বাবার তুমি রিমঝিমকে সময় দাও, আমি তোমাদের পাশে আছি। কিন্তু তুমি আমাকে মায়ের জায়গা রাখো, আমার মেয়ের সংসারটা যেন ভাঙে না। রঞ্জিত চুপ করে রইল। তারপর বলল, আমি বুঝেছি মা, আমি চেষ্টা করব। কিন্তু তার চোখের দিকে তাকে আমার মনে হলো তার মনে কিছু একটা চলছে যা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনের ভয়টা আরও গাঢ় হয়ে উঠল। রঞ্জিতের কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তার চোখে যে অদ্ভুত ভাব দেখেছিলাম তা আমাকে রাতে ঘুমোতে দেয়নি। আমি ভাবছিলাম রঞ্জিত কি সত্যিই রিমঝিমের সঙ্গে সম্পর্ক করতে চায় নাকি তার মনে অন্য কিছু চলছে। আমি ঠিক করলাম আমি আরও সতর্ক থাকব, আর রিমঝিমের সংসারের দিকে আরও বেশি নজর দেব। সকালে উঠাম, রিমকে বললাম, মা আজ আমরা একসঙ্গে বাড়ির কাজ করব। তুই রঞ্জিতের জন্য তার পছন্দের খাবার বানাতে আমাকে সাহায্য কর। রিমঝিম হাসল, তার চোখে একটা উৎসাহ দেখলাম। আমি আর রিমঝিম মিলে রান্নাঘরে কাজ শুরু করলাম। আমি তাকে রঞ্জিতের পছন্দের মাছের ঝোল বানানোর কৌশল শেখালাম। রিমঝিম হাতের ইশারায় আমাকে কিছু বলতে চাইল। তারপর একটা কাগজে লিখল, মা আমি রঞ্জিতকে খুশি করতে চাই। আমার চোখে পানি এসে গেল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই চেষ্টা করছিস মা, এটাই যথেষ্ট। রঞ্জিত একদিন বুঝবে। কিন্তু আমার মনের ভয়টা যেন কাটছিল না। সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল। খাবার টেবিলে বসে সে মাছের ঝোল খেয়ে বলল, শাশুড়ি মা এটা তো আমার খুব পছন্দের। আপনি কিভাবে জানলেন? আমি হেসে বললাম, বাবা এটা রিমঝিমের হাতে বানানো, আমি শুধু তাকে সাহায্য করেছি। রঞ্জিত রিমঝিমের দিকে তাকিয়ে একটু হাসল। তারপর বলল, ভালো হয়েছে রিমঝিম, আমার মনে হলো হয়তো এই ছোট ছোট প্রচেষ্টা তাদের মধ্যে একটা সেতু তৈরি করতে পারবে। কিন্তু সেই রাতে খাওয়ার পর রঞ্জিত আমাকে একা ডেকে বলল, শাশুড়ি মা আমি
আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি বললাম, বলো বাবা, কি কথা? রঞ্জিত একটু ইতস্তত করে বলল, মা, আমি রিমঝিমের সঙ্গে চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় আমি আপনার কাছে যে শান্তি পাই সেটা ওর কাছে পাই না। আপনি আমার সঙ্গে এত সুন্দর করে কথা বলেন, আমার মনের কথা বোঝেন। তার কথায় আমার মনটা ভারী হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, বাবা, আমি তোমার মায়ের মতো, আমার কাজই হলো তোমাদের পাশে থাকা, তোমাদের সংসার ঠিক রাখা, কিন্তু তুমি রিমঝিমের দিকে আরও একটু মনোযোগ দাও, ও তোমাকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। রঞ্জিত মাথা নাড়ল, কিন্তু তার চোখে যেন একটা অস্থিরতা ছিল। আমি ভাবলাম আমি আরও সতর্ক থাকব যাতে রঞ্জিতের মনের ভাব আমার মেয়ের সংসারের জন্য ক্ষতি না করে। পরদিন আমি আমার বন্ধু মালতীকে ফোন করলাম। আমি তাকে সব খুলে বললাম। রঞ্জিতের আচরণ, তার কথাবার্তা আমার মনের অস্বস্তি। মালতী বলল, অন্তরা, তুই রঞ্জিতের সঙ্গে স্পষ্ট করে কথা বল। ওকে বোঝা, রিমঝিমি ওর স্ত্রী, তুই শুধু ওদের পাশে থাকিস, কিন্তু ওদের সম্পর্কের মাঝে নিজেকে জড়াস না। মালতীর কথায় আমার মনে একটা দৃঢ়তা এল। আমি ঠিক করলাম আমি রঞ্জিতকে সঠিক পথে রাখব। সেদিন বিকেলে রঞ্জিত বাড়ি ফিরল একটা ছোট প্যাকেজ নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি বাবা? সে হেসে বলল, মা, এটা রিমঝিমের জন্য। আমি ভাবলাম ওর জন্য কিছু কিনে আনি। আমি খুশি হয়ে রিমঝিমতে ডাকলাম। রিমঝিম প্যাকেটটা খুলে দেখল একটা সুন্দর কানের দুল। তার চোখে একটা খুশির আলো জ্বলে উঠল। আমার মনে হলো হয়তো রঞ্জিত সত্যিই চেষ্টা করছে। কিন্তু সেই রাতে রঞ্জিত আবার আমাকে বলল, শাশুড়িমা, আমি আপনার সঙ্গে কথা বলে যে শান্তি পাই সেটা আমার খুব দরকার। আমি চাই আপনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। তার কথায় আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আমি ভাবলাম, রঞ্জিত কি সত্যিই রিমঝিমের সঙ্গে সম্পর্ক গড়তে চায়, নাকি তার মনে অন্য কিছু চলছে? আমার মনের ভয়টা আরও গভীর হল। রঞ্জিতের কথাগুলো আমার মনের মধ্যে একটা ঝড় তুলছিল। তার কথাবার্তা, তার চোখের দৃষ্টি, সবকিছু যেন আমাকে বলছিল তার মনে কিছু একটা চলছে যে আমার মেয়ের সংসারের জন্য ভালো না হতে পারে। আমি ঠিক করলাম আমি আরও স্পষ্ট করে রঞ্জিতের সঙ্গে কথা বলবো। আমি রিমঝিমের সংসার বাঁচাতে চাই, যে করেই হোক। সকালে আমি রিমঝিমকে নিয়ে বাড়ির উঠোনে বসলাম। আমি তাকে বললাম, মা, তুই রঞ্জিতের সঙ্গে আরও একটু সময় কাটা, ওকে তোর ভালোবাসা দেখা। রিমঝিম মাথা নাড়ল, তার চোখে একটু দৃঢ়তা দেখলাম। আমি রিমঝিমকে একটা কাগজ আর কলম দিয়ে বললাম, তুই রঞ্জিত এর জন্য কিছু লেখ, তোর মনের কথা ওকে বোঝা। রিমঝিম কাগজে কিছু লিখল, তারপর আমার দিকে তাকিয়ে হাসল। আমি তার লেখা পড়লাম। সে লিখেছে, রঞ্জিত, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আমার পাশে থাকো। আমার চোখে পানি এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই এটা রঞ্জিতকে দেখাবি মা, ও বুঝবে। আমার মনে একটু আশা জাগল। সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল। আমি রিমঝিমকে বললাম, মা, তুই রঞ্জিতকে তোর লেখা চিঠিটা দে। রিমঝিম একটু লজ্জাতে রঞ্জিত এর হাতে চিঠিটা দিল। রঞ্জিত চিঠিটা পড়ল, তারপর রিমঝিমের দিকে তাকিয়ে একটু হাসল। সে বলল, রিমঝিম, তুমি এটা লিখেছ, আমি তোমার চেষ্টা দেখছি। আমার মনে হলো হয়তো এই ছোট চিঠিটা তাদের মধ্যে একটা নতুন শুরু হতে পারে। কিন্তু সেই রাতে খাওয়ার পর রঞ্জিত আমাকে একা ডেকে বলল, শাশুড়িমা, আমি রিমঝিমের চিঠি পড়েছি। আমি ওর জন্য চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় আমার মনের শান্তি আপনার কাছেই বেশি পাই। আপনি আমার সঙ্গে এত ভালো করে কথা বলেন, আমার মনের কথা বুঝেন। তার কথায় আমার মনটা আবার ভারী হয়ে গেল। আমি বুঝলাম রঞ্জিতের মনে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমি শান্ত গলায় বললাম, বাবা, আমি তোমার মায়ের মতো, আমার কাজ হলো তোমাদের সংসার ঠিক রাখা, কিন্তু তোমার মনের শান্তি রিমঝিমের কাছেই খুঁজতে হবে। ও তোমাকে ভালোবাসে, শুধু তুমি ওকে বোঝার চেষ্টা করো। রঞ্জিত চুপ করে রইল। তারপর বলল, মা, আমি বুঝেছি, আমি চেষ্টা করব। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো তার মনে এখনও কিছু একটা ঘুরছে। পরদিন আমি আমার বড় ছেলে তুর্যকে ফোন করলাম। আমি তাকে সব খুলে বললাম, রিমঝিমের সংসার, রঞ্জিতের আচরণ, আমার মনের অস্বস্তি। তুর্য শান্ত গলায় বলল, মা, তুমি রঞ্জিতের সঙ্গে স্পষ্ট করে কথা বলো, ওকে বোঝাও। রিমঝিমি ওর স্ত্রী, আর তুমি নিজেকে ওদের সম্পর্কের মাঝে জড়িয়েও না। তুর্যর কথায় আমার মনে একটা শক্তি এল। আমি ঠিক করলাম আমি রঞ্জিতকে সঠিক পথে আনব। সেদিন বিকেলে রঞ্জিত বাড়ি ফিরল। আমি তাকে একা ডেকে বললাম, বাবা, আমি তোমার সঙ্গে একটা স্পষ্ট কথা বলতে চাই। তুমি রিমঝিমকে বিয়ে করেছ, ওকে ভালোবাসার দায়িত্ব তোমার। আমি তোমাদের পাশে আছি, কিন্তু তোমার মনের শান্তি তুমি রিমঝিমের কাছে খুঁজবে। রঞ্জিত আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি বুঝেছি, আমি রিমঝিমের সঙ্গে আরও চেষ্টা করব। তার কথায় আমার মনটা একটু হালকা হলো, কিন্তু আমার ভয়টা পুরোপুরি কাটল না। সেই রাতে আমি রিমঝিমের পাশে বসে তার হাত ধরলাম।
আমি তাকে বললাম, মা তুই রঞ্জিত। এর সঙ্গে আরও সময় কাটা, ওকে তোর ভালোবাসা বোঝা, আমি তোর পাশে আছি। রিমঝিম আমার দিকে তাকিয়ে হাসল, তার চোখে একটা আশার আলো দেখলাম। কিন্তু আমার মনের মধ্যে এখনও একটা প্রশ্ন ঘুরছিল, রঞ্জিত কি সত্যিই রিমঝিমকে বুঝতে পারবে, নাকি তার মনে এখনও কোনো বিভ্রান্তি রয়ে গেছে। রঞ্জিতের কথা এবং তার আচরণ আমার মনে একটা অস্থিরতা তৈরি করছিল। কিন্তু আমি ঠিক করেছিলাম, আমি আমার মেয়ের সংসার বাঁচাব। আমি রিমঝিমের পাশে থাকব এবং রঞ্জিতকে সঠিক পথে রাখব। সকালে আমি রিমঝিমকে নিয়ে বসলাম এবং তাকে বললাম, মা তুই রঞ্জিত এর সঙ্গে আরও একটু সময় কাটা, তাকে তোর ভালোবাসা লেখার মাধ্যমে বোঝা। রিমঝিম আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর কাগজে লিখল, মা আমি চাই রঞ্জিত আমাকে বুঝুক, আমি তাকে খুশি করতে চাই। আমি তার মাথায় হাত গুলিয়ে বললাম, তুই পারবি মা, আমি তোর পাশে আছি। সেই দিন আমি রিমঝিমকে নিয়ে রঞ্জিত এর জন্য একটা বিশেষ খাবার তৈরি করলাম। আমি তাকে শিখিয়ে দিলাম কিভাবে রঞ্জিত এর পছন্দের পায়েস বানাতে হয়। রিমঝিম হাসি মুখে কাজ করছিল, তার চোখে একটা আশার আলো দেখলাম। আমি ভাবলাম, এই ছোট ছোট প্রচেষ্টা হয়তো রঞ্জিতের মনে রিমঝিমের প্রতি ভালোবাসা জাগাতে পারবে। আমি তাকে বললাম, মা তুই পায়েসটা রঞ্জিতকে নিজে পরিবেশন করিস। রিমঝিম লজ্জা পেয়ে মাথা নাড়ল। সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল। আমি আর রিমঝিম মিলে টেবিলে খাবার সাজিয়ে রেখেছিলাম। রঞ্জিত পায়েস দেখে বলল, শাশুড়ি মা এটা তো আমার খুব পছন্দের, আপনি বানিয়েছেন? আমি হেসে বললাম, না বাবা, এটা রিমঝিম বানিয়েছে, আমি শুধু তাকে সাহায্য করেছি। রঞ্জিত রিমঝিমের দেখে তাকিয়ে হাসল এবং বলল, তুমি এটা বানিয়েছ? সত্যি ভালো হয়েছে। রিমঝিমের মুখে একটা খুশির হাসি ফুটে উঠল। আমার মনে হলো হয়তো তাদের মধ্যে একটা নতুন শুরু হচ্ছে। কিন্তু সেই রাতে খাওয়ার পর রঞ্জিত আমাকে একা ডেকে বলল, শাশুড়ি মা, আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি কিছু মনে করবেন না, তাই না? আমার বুকটা ধড়াস করে উঠল। আমি বললাম, বাবা তুমি নির্দ্বিধায় বলো, আমি তোমার মায়ের মতো। রঞ্জিত একটু থেমে বলল, মা আপনার চেহারা, আপনার কথাবার্তা, এসব আমার মায়ের মতো। আমি আপনার কাছে যে শান্তি পাই তা আমার জীবনে খুব দরকার। আমি চাই আপনি সারা জীবন আমাদের সঙ্গে থাকেন। তার কথায় আমার মনটা একই সঙ্গে হালকা এবং ভারী হয়ে গেল। আমি বুঝলাম রঞ্জিত আমাকে তার মায়ের জায়গায় দেখছে। আমি মুচকি হেসে বললাম, বাবা আমি তো তোমাদের পাশেই আছি, যতদিন বেঁচে আছি। আমি রিমঝিমে তোমার পাশে থাকব, সুখে দুঃখে সবসময়। রঞ্জিত আমার দিকে তাকিয়ে হাসল, তার চোখে একটা কৃতজ্ঞতার ভাব দেখলাম। আমার মনের ভয়টা এবার কিছুটা কাটল। পরদিন আমি আমার ছোট ছেলে অব্রদীপকে ফোন করলাম। আমি তাকে সব বললাম, রঞ্জিত এর কথা, আমার মনের ভয় এবং রিমঝিমের চেষ্টা। অব্রদীপ বলল, মা তুমি ঠিক কাজ করছ। রঞ্জিতকে রিমঝিমের প্রতি আরও মনোযোগী করো, আর তুমি নিজেকে ওদের সম্পর্কের মাঝে জড়িও না। আমি তার কথায় শক্তি পেলাম। আমি ঠিক করলাম, আমি রিমঝিম আর রঞ্জিত এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক করতে সাহায্য করব। কয়েকদিন পর আমি দেখলাম রঞ্জিত রিমঝিমের সঙ্গে আরও সময় কাটাচ্ছে। সে রিমঝিমে লেখা চিঠিগুলো পড়ছে, তার সঙ্গে হাসি মুখে কথা বলছে। একদিন সন্ধ্যায় রঞ্জিত আমাকে বলল, শাশুড়ি মা আমি এখন রিমঝিমতে বুঝতে শিখেছি। তার লেখা, তার হাসি, এইসব আমার মনে আশা জাগাচ্ছে। আপনি আমাদের পাশে থাকায় আমি এটা পেরেছি। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, বাবা আমি সবসময় তোমাদের পাশে থাকব। বন্ধুরা, আমি প্রথমে রঞ্জিতকে ভুল বুঝেছিলাম। আমার মনে ভয় ছিল সে হয়তো রিমঝিমের সঙ্গে সংসার করতে চাইবে না। কিন্তু সময় আমাকে শিখিয়েছে ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সম্ভব। রঞ্জিত রিমঝিমকে বুঝতে শুরু করেছে এবং আমি আমার মেয়ের সংসারে শান্তি ফিরে আসতে দেখছি। অবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, ধৈর্য আর বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে সময় সব ঠিক হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আমাকে অনুপ্রাণিত করবা। তোমাদের অনুপ্রেরণা পেলে গল্প লেখাতে আমার উৎসাহ বেড়ে যায়। সবশেষে তোমাদের ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।